স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা, স্মাইলিং গার্ল, কামিং। আচ্ছা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করি। ক্লজ এই শব্দের অর্থ হলো বাক্যাংশ। ক্লজ এই শব্দের অর্থ কি? বাক্যাংশ। বাক্যাংশ। আমরা এখন দেখব ক্লজ সম্পর্কে একটু আলোচনা করব। তো ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ, অর্থাৎ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ, এটা হলো কি? পার্ট অফ এ সেন্টেন্স। পার্ট অফ এ সেন্টেন্স, তাহলে ক্লোজ হলো পার্ট অফ এ সেন্টেন্স। তো এখন ক্লোজ হলো পার্ট অফ এ সেন্টেন্স, কিন্তু এর মধ্যে কি থাকে? হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। এর মধ্যে থাকে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ক্লোজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? গত ক্লাসে আমরা শিখেছি যে যেই ভার্বের আগে টু থাকে না এবং এই ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে না, এরকম। তো তোমাদেরকে প্রথমেই একটা কোশ্চেন করব। এই কোশ্চেন থেকে তোমরা আসলে এমনি ধারণা, আশা করি হয়তো কারো আগে থেকে ধারণা আছে কিনা এটা আমি একটু টেস্ট করলাম। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। এইটুকু নিচে মনে করো আন্ডারলাইন করে আছে। এখন এই আন্ডারলাইন অংশটুকু কোন ক্লজ, এটা তোমরা কেউ বলতে পারো কিনা, এটা আমি একটু দেখব। এক নম্বর হলো, এটা কি প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কি নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ। দেখি তোমরা আমাকে জানাও, দেখি কে কে জানাইতে পারো। স্যার প্রিন্সিপাল হইতে পারে। সাবঅর্ডিনারি জি, বি নাম্বারটা হবে মনে হয়। আচ্ছা, দেখো তোমরা একটু পরে আমি যে আলোচনা করবো, আলোচনা থেকে অবশ্য তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ। এখন হয়তো বলতে লাগলে দ্বিধাদ্বন্দ্ব লাগতেছে, কিন্তু পরে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, অর্থাৎ আলোচনার পর থেকে। এই জন্য আমরা ক্লজ সম্পর্কে জেনেছি। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। তাহলে বাক্যাংশ, এখন এটার মধ্যে কি কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব না থাকলে কিন্তু এটা ক্লজ হবে না। সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে দেখো, ইউ হলো সাবজেক্ট আর এই যে আর হলো ফাইনাইট ভার্ব। গেটিংটা কি ভার্ব? ফাইনাইট না নন ফাইনাইট ভার্ব? গতকালের আলোচনা থেকে বলো দেখি। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এই তো তোমরা বুঝে গেছো। যারা ক্লাস করবে অবশ্যই তোমরা আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, পরের কথাগুলো তোমরা বুঝতে পারবে আগের ক্লাসের সাথে যাদের সম্পর্ক থাকবে। এই জন্য প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করা চাই। তোমরা যে মনে রাখতে পেরেছো, এই জন্যই অনেক অনেক ধন্যবাদ। তাহলে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজের কি কি থাকে বলো দেখি। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ফাইনাইট ভার্ব থাকে। আমরা এটা একটু মনে করে নিতে পারি যে ক্লজ হলে তার কি থাকতে হবে? ক্লজ হলে তার জন্য থাকতে হবে ওয়ান সাবজেক্ট
প্লাস ওয়ান ফাইনাইট ভার্ব। এই জিনিসটা অন্তত এই শর্তটা আমাদের খেয়াল রাখতে হবে, ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব ক্লোজ হতে হলে। তা এখন মনে করো তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, যেটাতে আমরা একটা টেস্টে অংশগ্রহণ করে দেখি তোমরা সাথে সাথে কতটুকু অর্জন করতে পারলে, এখান থেকে আমরা বুঝে নেব। আচ্ছা, আচ্ছা, এ ক্লোজ must have subject and a finite verb. Subject and a finite স্যার এস হবে না এটা? verb. হ্যাঁ, ফার্স্টে এস হবে না? যে এটা ভুল হয়ে গেছে। তাহলে ক্লোজ হবে মাস্ট হ্যাভে, এইটা হলো আচ্ছা মাস্ট হ্যাভ, ঠিক আছে। এটা একটা আন্ডারলাইনটা সরি উঠিয়ে দিব। আচ্ছা, সাবজেক্ট অ্যান্ড স্যার আপনি কি প্রেজেন্ট নিছেন? যে প্রেজেন্ট নিছেন? এদের নেওয়া হয়েছে না, সাবজেক্ট অ্যান্ড না না নেওয়া হয় নাই, অবজেক্ট সরি সাবজেক্ট and a complement or subject and a finite verb, অথবা all। কোনটা হবে? a clause must have এই এ নাম্বার আনসার হবে না বি নাম্বার আনসার হবে না সি নাম্বার হবে? একটু দেখি। সি নাম্বার হবে। না, সবগুলো হবে, সি নাম্বার হবে। গুড। এই যে তোমরা অন্তত একটা জিনিসটা এখন কনফিডেন্সের সাথে বলতে পারতেছো যে সি নাম্বারটা হবে, এটা তো অবশ্যই নিশ্চয়ই বোঝারই ফল। তোমরা বুঝতে পেরেছো, এই জন্যই তো বলতে পারছো, না বুঝলে তো আর বলতে পারতে না, তাই না? আচ্ছা, জি এরকম। স্যার। গুড, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। বাকিদের বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আগেই তো বলেই নিছি এটা কি হবে। তাহলে ক্লজের কি কি থাকতে পারে? সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা বলতে পারি, এরকমও বলতে পারি। বিষয়টা এরকমও থাকতে পারে, ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব অবলিক আমরা এখানে দিতে পারি ওয়ান প্রেডিকেট। কারণ প্রেডিকেটের মধ্যে কি থাকে? প্রেডিকেটের মধ্যে তোমার ফাইনাইট ভার্ব থাকে, প্রেডিকেটের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা অন্য কোথাও এরকমও বলতে পারি। এখন আমরা ক্লোজের প্রকারভেদটা একটু দেখব। তাহলে ক্লোজের মধ্যে কি কি থাকে? একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। আর ক্লোজ সাধারণত হলো তিন প্রকার ক্লোজ। একটা হলো কাইন্ডস, আচ্ছা কাইন্ডস অফ ক্লোজ, তিন ধরনের ক্লোজ। একটা কি হলো? একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজ কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। তিন ধরনের। কি কি? প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনারি কোঅর্ডিনেট ক্লোজ, ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে, বিষয়গুলো ভালো করে বুঝেন। খাতায়
নোট করে রাখবে। তাহলে ক্লজ হলো তিন ধরনের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আছে, এটাকে আমরা বলতে পারি ইনডিপেন্ডেন্ট ক্লজ, এরকমও বলতে পারি ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ, এটা বলতে পারি। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অন্য কথায় বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল, পরনির্ভরশীল ক্লজ, স্বাধীন না। তাহলে ক্লজ হলো তিন ধরনের, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন তাহলে তোমরা এই তিন ধরনের ক্লজ সম্পর্কে একটু জানবে। প্রিন্সিপাল ক্লজ কি? যেই ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে বলতে এটা অন্য ক্লজের উপর নির্ভরশীল না, অন্য ক্লজের উপর নির্ভরশীল না। যেমন আই নো দ্য বয় হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। আমি একটা বাক্য বলি তোমাদেরকে, দেখো, আই নো দ্য বয় হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। আমি ছেলেটিকে জানি যে হলো জন্মগতভাবে মেধাবী, ইনবর্ন ট্যালেন্টেড। এখানে আই নো দ্য বয়, দেখো এই আই হলো সাবজেক্ট, নো হলো ফাইনাল ভার্ব, আর দ্য বয় অবজেক্ট, এইটা একটা ক্লজ। আর অনুরূপভাবে হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, এইটা হলো আর একটা ক্লজ। এখানে এটা একটা ক্লজ, হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। এখন কেউ যদি বলে আই নো দ্য বয়, তাহলে এটা তুমি কিন্তু বুঝতে পারবে, আই নো দ্য বয়। তাহলে এই আই নো দ্য বয় এইটা হলো একটা ক্লজ, আর হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। এখন তো কেউ যদি বলে আই নো দ্য বয়, তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে আমি ছেলেটিকে চিনি বা জানি। কিন্তু কেউ যদি বলে হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, যে শুধু এইটুকু বলেছে, হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড, যে হলো জন্মগতভাবে মেধাবী, তাহলে এইটাকে এটা কোনো অর্থ দিবে না, হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড। তাহলে এইটা যেহেতু তোমাকে ওইভাবে অর্থ দিচ্ছে না, তাহলে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ না। প্রিন্সিপাল ক্লজ হলো আই নো দ্য বয়। তোমার কাছে আমি বিষয়টি আরো স্পষ্ট করে বলবো, আপাতত মনে রাখো, when you said by I looked at you, যেমন when you said by I looked at you, তখন আমি তোমার দিকে তাকালাম। when you said by, by যখন কেউ বলে না বিদায় নেওয়ার সময়, when you said by, তো I looked at you, আমি তখন তোমার দিকে তাকালাম। তাহলে ক্লজ কত প্রকারের হয়? তিন প্রকার। তিন প্রকার, কি কি? প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনারি ক্লজ, সাবঅর্ডিনারি ক্লজ। আচ্ছা, ক্লজ অর্থ কি? বাক্যাংশ। বাক্যাংশ। ক্লজ কাকে বলে? A clause is a part of sentence having a subject and a finite verb. এটা হলো ক্লজের সংজ্ঞা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি এই যে আই নো হোয়াট ই থিংস এখানে বললাম, ঠিক আছে না? এখানে তোমরা বলবে যে এর মধ্যে কোনটা কোনটা ক্লজ। আচ্ছা, এই যে আমি বলতেছি, দেখো, আই নো হোয়াট হি, what he thinks. I know
হোয়াট, দেখো তো এর মধ্যে ক্লজ কোনটা? আই নো, হোয়াট হি থিংস, আই নো হোয়াট। C number টা স্যার। A number, I know. A number. হোয়াট হি থিংস এইটা একটা ক্লজ হতে পারে, আই নো হোয়াট হি থিংস। আচ্ছা, এটা একটা। আর আই নো এটা হইতে পারে, আই নো হোয়াট হি থিংস এইটা একটা ক্লজ হতে পারে, কারণ এটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এখানে সাবজেক্ট আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। আর এখানে হোয়াট দিয়ে আরেকটা অংশ হবে অবশ্য। তো এইভাবে তুমি নিজেকে বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কখন কোনটা তো কিভাবে বুঝবে। এর আগের দিন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন, মনে আছে? দেখো তো তোমাদের মনে হয় মনে আছে কি না, এখনই আমরা ঠিক দেখব। এই যে এখানে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সিন্স, অ্যাজ, হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, ইফ, ডু, অল, দো, টিল। এই 3 দিনের মধ্যে প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি এগুলো আলোচনা করেছিলাম। সিন্স, অ্যাজ, হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এটা তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং Subordinate conjunction. সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেই ক্লজের শুরুতে থাকবে সেটাই হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেই ক্লজের শুরুতে থাকবে, তাহলে সিন্স, অ্যাজ, হু, হুইচ, হোয়াট, হাউ, দেখো তো এইগুলো যেই ক্লজের সামনে থাকবে সেটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। ক্লজ আমরা 3 ধরনের জানিয়েছি, কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। 3 ধরনের ক্লজ আমরা শিখেছি। তাহলে এখন এইগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লজের পূর্বে থাকে তাকে কি বলে? Subordinating conjunction. সাবঅর্ডিনেটিং ক্লজ। Subordinating clause. সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে এখন আমি তোমাদেরকে এই যে শুরুতে একটা টেস্ট দিয়েছিলাম, সেটা কি? একটা বাক্য বলেছিলাম, আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। তো এখানে জিজ্ঞেস করেছিলাম হাউ ইউ আর গেটিং অন, তাহলে এটা কি ধরনের ক্লজ? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ অর কোঅর্ডিনেটিং ক্লজ? Subordinating clause এটা। সাবঅর্ডিনেট ক্লজ বা অথবা Subordinating ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, যেটাই বলো। তাহলে তোমরা এখন দেখো নিজেরাই বুঝতে পেরেছো এটা কোন ক্লজ। আমি শুরুতে বললে হয়তো বুঝতে না, এই জন্য ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এভাবে খেয়াল করবে। আর এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এখন তোমরা বুঝলে প্রিন্সিপাল ক্লজের আগে কোনো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না। আচ্ছা, যদি থাকে অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট দিয়ে যখন ক্লজ যুক্ত হয় তখন দুইটাই হলো প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড অর বাট দিয়ে যখন একাধিক ক্লজ যুক্ত হয় তখন কি হলো? সবগুলি হলো প্রিন্সিপাল ক্লজ। আর যদি ওই যে হু, হুইচ, হোয়াট, সিন্স, হাউ এগুলো দিয়ে যুক্ত হলে এগুলো সব হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর তাহলে তোমরা বুঝে গেলে, এবং অ্যান্ড অর বাট দিয়ে হয় কোঅর্ডিনেটিং ক্লজ, যদিও অত কোঅর্ডিনেট ক্লজ আমাদের লাগবে না মূলত। তাহলে ক্লজ মানে হলো বাক্যাংশ। ক্লজের কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ক্লজের কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। আর সাবঅর্ডিনেট ক্লজ এর পূর্বে কি থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ এর পূর্বে কি থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কি কনজাংশন থাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা আগের 3 দিনের প্রথম, আজকে যে 3য় দিন চলতেছে, প্রথম ক্লাসে শিখেছিলাম। এর জন্য তোমরা নোট করে রাখবা এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আসসালাম, ভালো আছেন? জ্বর এসেছিল? আসেন না? মাশাআল্লাহ, ভালো হয়ে গেছে। গুড। নানুর বাসায় গেছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন সিন্স, অ্যাজ, হু, হুইচ, হোয়েন, হাউ এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, মনে রাখবে।
and or but কি কনজাংশন বলো দেখি and or but coordinate Binary conjunction. conjunction good আচ্ছা এখানে দেখো আই নো হোয়ার হি ওয়াজ বোর্ন এখানে দুইটা ক্লজ আছে একটা হলো হোয়ার হি ওয়াজ বোর্ন আর একটা হলো যে আই নো ভালো করে খেয়াল করো আই নো এটা একটা ক্লজ আর হোয়ার হি ওয়াজ বোর্ন এটা একটা ক্লজ এইটার মধ্যে কোনটা কোন ক্লজ তোমরা বলতে পারো I know, sir. Principal clause. আচ্ছা আর বাকি যে ক্লজটা আছে Subordinating. It's a subordinating clause. সাবঅর্ডিনেটিং ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয় সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কি সেন্টেন্স হয় The complex sentence. কমপ্লেক্স সেন্টেন্স হয় গুড এতে তাহলে তোমরা অনেক বুঝে গেছো আলহামদুলিল্লাহ এখন এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আবার তিন ধরনের হয় নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ এটা একটু আমি বলে দিব তারপরে তোমরা এটা ইয়া করবে যেমন আমরা ক্লজ শিখতেছিলাম ঠিক আছে সাবঅর্ডিনেট ক্লজ subordinate clause are of three kinds subordinate clause কয় ধরনের হয় তিন ধরনের তিন ধরনের হয় একটা হলো noun clause এরপরে হলো adjective clause এরপরে হলো adverb clause তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কয় ধরনের হয় কি কি noun clause adjective clause adverb clause good noun clause adjective clause adverb clause subordinate clause হলো তিন ধরনের হয় noun clause adjective clause adverb clause তাহলে এখন তোমাদেরকে এইখানে একটা প্রশ্ন করা হলো how many kinds of clauses এখন এখানে দেওয়া হলো 1 2 3 দেখেন 5 6 তাহলে তো 2 3 5 6 তাহলে বলো তো এখানে এটা কোন উত্তরটি সঠিক হবে স্যার বি Sir, B3. বি আচ্ছা এইটা হবে সঠিক উত্তর তাই না হাউ মেনি কাইন্ডস অফ ক্লজ গুড তাহলে তোমরা বুঝেছো পারা যাচ্ছে আচ্ছা এই যে নাউন ক্লজ কাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে একটু আমাদের আর কি নলেজটা দরকার তাহলে আমরা বুঝতে পারবো যে নাউন ক্লজ কখন হয় বা কোনটা নাউন ক্লজ যদি নাউনের অবস্থানে কোনো ক্লজ বসে তখন সেটাকে বলা হয় নাউন ক্লজ নাউনের অবস্থানে যদি কোনো ক্লজ বসে তখন সেটা হবে নাউন ক্লজ আর যদি অ্যাডজেক্টিভের অবস্থানে কোনো ক্লজ বসে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বের অবস্থানে যদি কোনো ক্লজ বসে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে এই জিনিসগুলো এখন আমাদের জানতে হবে দেখো এখন আমরা একটা উদাহরণ দিব এই উদাহরণের মাধ্যমে তোমাকে বলতে হবে যে কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে আচ্ছা এখন দেখো একটা বাক্য আমি লিখি আই নো হোয়াট হি
থিংস, এই বাক্যটা লিখছি না, আই নো হোয়াট হি থিংস। এখন তোমরা আমাকে বলবো যে এটা কোন ধরনের ক্লজ, এটা বলো দেখি। আই নো হোয়াট হি থিংস, একটু চিন্তা করে বলবে। আচ্ছা, তোমরা আই নো দিয়ে বাক্য বানাইতে পারো না? একটা বাক্য বলো দেখি আই নো দিয়ে। আই নো দিয়ে বাক্য বলো এমনিতে, নিশ্চয়ই পারবে। যেমন আই নো ইউ। I know her from my childhood. আচ্ছা, আই নো হার ফ্রম আ চাইল্ডহুড। আচ্ছা, তারপরে দেখো আই নো যদি দিই, যেমন আই নো কামাল, আমি কামালকে চিনি, তাহলে কামাল নাউন কিনা? তাহলে এরপরে যদি হয়ে যাবে আই নো হোয়াট হি থিংস, আমি জানি সে কি চিন্তা করে, তাহলে এখানে যদি কামাল বসানো যায় নাউন, তাহলে আই নো হোয়াট হি থিংস এইটা অবজেক্ট হিসেবে বসেছে, কাজে এটা হলো নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে এভাবে কোনো ক্লজ যদি এটা তোমার নাউনের অবস্থানে বসে, এভাবে তুমি টেস্ট করবে নিজেকে যে এটা কি নাউন ক্লজ হতে পারে কি অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, তাহলে তুমি এটা সেটা বলতে পারবে। তাহলে তোমাকে নিজেকে জাস্টিফাই করতে হবে যে এটা নাউনের অবস্থানে বসতে পারে না অ্যাডজেক্টিভের অবস্থানে বসতে পারে। যদি অ্যাডজেক্টিভের অবস্থানে বসতে পারে তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর নাউনের অবস্থানে যদি এটা বসতে পারে তাহলে সেটা হলো নাউন ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার একটু আবার বলবেন? যদি নাউনের অবস্থানে কোনো ক্লজ বসে তাহলে সেটা হলো নাউন ক্লজ, আর অ্যাডজেক্টিভের অবস্থানে যদি কোনো ক্লজ বসে তাহলে হলো সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝেছো? জি স্যার। নাউনের অবস্থানে কোনো ক্লজ বসলে সেটা হলো নাউন ক্লজ, আর অ্যাডজেক্টিভের অবস্থানে কোনো ক্লজ বসলে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আমি একটা উদাহরণ তোমাদেরকে দিতেছি, মাই ব্লু, কই যাচ্ছে লেখা? আচ্ছা, মনে হয় আমাদের নামটা ডেকে নেওয়া উচিত, তারপর ক্লাসে যাবে। কিন্তু আজকে যেটুকু আলোচনা করেছি তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। মানে জি স্যার। যদিও দ্রুত টানি নাই, কিন্তু যা যা বলেছি তা ক্লিয়ার বোঝা গেছে? জি স্যার। জি, গুড। বুঝতে পারলে হয়েছে। আমি বেশি শিখাইলে, বেশি শেখার চাইতে যতটুকু শিখি এটুকু যদি জেনে বুঝে শিখি তাহলে এটা আমাদের অনেক কাজ দিবে, অর্থাৎ আজীবন আর শেখা লাগবে না। আর যদি বারবার শিখে বারবার ভুলে যাই তাহলে তো আমার লাভ নেই। যেহেতু আমি সাথে সাথে লিখেছি, সাথে সাথে তোমাদের বুঝেছি, আশা করি 100%। আচ্ছা, কে কে বুঝেছো বলো বলো দেখি। আসলে বলতেছো তো 2 জন বা 3 জন, বাকিরা বুঝো নাই? জি স্যার। গুড। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তোমাদের কিন্তু উপস্থিতি কেন এরকম? 19 আর 2000। স্যার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। ইনালিল্লাহ, কি বলে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যায় তো। আমি স্যার, এই যে অনেকের দেখতে পাচ্ছি, problem লামিস হয়, স্যার। আক্তারকে দেখতে পাচ্ছি, নাইমকে দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মেয়েরা 1 থেকে 10-এর মধ্যে বলো দেখি কে কে আছে। স্যার রোল 6। রোল 6। 11 থেকে 20। স্যার রোল 14। 14। স্যার রোল 17। 17। রোল 4। 19। 4 স্যার আছে। রোল 4। 20। জি স্যার। 20। 21 থেকে 30। স্যার 28। 21ও আছে মনে হয়। স্যার রোল 22। 28। 22। Sir, 26. 26।
Sir, 25. 25 আর নাই is it 23 4 31 to 40 Sir, 31. 27. 31 27 জি oh sorry 27 আচ্ছা তাহলে এবার 41 to 50 Sir, 46. Sir, 45. Sir, 42. 42 Sir, 43. 43 Sir, 45. 45 Sir, 46. 46 গুড আর নেই এই তো এবার কমার্সের মেয়েরা বলবেন Sir, 8. 1 থেকে 10 এর মধ্যে হ্যাঁ Sir, sir. রোল 4 না Sir, 5. 4 5 6 11 থেকে 20 আর কি আছে তারপর 21 থেকে 30 স্যার স্যার কে 17। জানে 8 বললো 17 8। 8 মাশাআল্লাহ রিয়া মনি আর কি আছে কমার্সের আর কোনো মেয়ে নেই 21 থেকে 30 এর মধ্যে কমার্সের মেয়ে সব মামার বাড়ি নানুর বাড়ি মামার বাড়ি ঠিক আছে সায়েন্সের ছেলেরা 1 থেকে 10 4 4 11 থেকে 20 21 থেকে 30 স্যার 17 17 21 থেকে 30 31 থেকে 40 স্যার 33 স্যার 33 35 আচ্ছা 38 থেকে আচ্ছা 41 থেকে 50 হ্যাঁ বলো স্যার 40 40 স্যার 44 44 44 ইরেগুলার দেখছো এরকম হলে কেমনে হবে জি স্যার ব্যস্ত মানুষ তো স্যার এর জন্য মোস্ট ইজি কাজে বিজি খালি মামার বাড়ি নানার বাড়ি 51 থেকে 60 স্যার 52 স্যার 52 51 59 57 নেই এই তো আর সায়েন্সের স্যার আছে 57 স্যার 57 57 আছে না আবার কমার্সের ছেলেরা কমার্সের ছেলেরা বলেন দেখি স্যার রোল 6 রোল 6 হুম তারপর 11 থেকে 20 স্যার 19 19 21 থেকে 30 রোল 21 স্যার 21 আর নেই
কেউ বাদ পড়েছে এমন? বাদ পড়ে নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এই 1 মিনিট খানিক সময় আছে, এর মধ্যে আমরা বলতে থাকি, যেহেতু তোমাদের পরবর্তী ক্লাস আছে, তাছাড়া বাড়িয়ে নেওয়া যেত। আচ্ছা, কেটে গেলে আর জয়েন করতে হবে না, যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর আগামী দিন থেকে অল্প সময় আরো বেশি, যাতে তোমরা সাথে সাথে জয়েন করলে আমরা আর একটু বেশি কাজ আগাইতে পারি। আচ্ছা দেখো, তাহলে ক্লজ শব্দের অর্থ কি? ক্লজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। আর ক্লজ কাকে বলে? ক্লজে কি থাকে? স্যার ক্লজে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাল ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। গুড।